জিন যখন জিয়ানহুকে তার পিছনে দেখতে পায় তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন সে বলে, তুমি আমাকে লক্ষ্য করোনি, আমি তোমার পিছনেই ছিলাম। তখন সে বলে, ও আচ্ছা। তখন আমাদের সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে দেখানো হয় জিন যখন বাসে ওঠার চেষ্টা করছিল, তখন সে মানুষের ধাক্কাধাক্কিতে পড়ে যেতে যাচ্ছিল। তখন জিয়ান হুই তাকে সেভ করেছিল। যখন তার মনে পড়ে যায় তখন সে বুঝতে পারে। এখানে সে তার সাথে কোনো কথা বলে না। জিয়ানহুর কাছে তার বন্ধুদের কল আসে। জিন যখন জিজ্ঞাসা করে কে কল করেছিল, তখন জিয়ানসু বলে যে আমার বন্ধুরা কল করেছিল। তখন সে বলে, কি বলেছ? আমি বলেছি যে আমি তোমার সাথে রয়েছি। তারা কি বলেছে? তারা বলেছে যাতে আমরা একটি ট্যাক্সি করে এখান থেকে চলে যাই। তখন জিন বলে, আমার কাছে তো কোনো ক্যাশ টাকা নেই, তাহলে কিভাবে যাব? তোমার কাছে আছে কি? তখন সে বলে, না, আমার কাছেও তো কোনো ক্যাশ টাকা নেই। তাহলে এক কাজ করো, আমরা হাঁটতে হাঁটতে আমাদের হোস্টেলের দিকে রওনা হই। তখন সে বলে, এতটা রাস্তা হাঁটতে হাঁটতে যাব? তখন জিয়ানসু বলে, এছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? তারপর তারা দুইজন হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে জিনের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ তার হাই হিল পরা ছিল। হাই হিল পরে থাকার কারণে সে যে পায়ে ব্যথা পাচ্ছিল এটা জিয়াংসু বুঝতে পারে। তখন তাকে বলে, আচ্ছা ধীরে ধীরে হাঁটো, আমি তোমার অপেক্ষায় আছি। তারা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তাদের হোস্টেলের কাছে চলে আসে। জিয়াংসু জিনকে ভিতরে যাওয়ার কথা বলে। জিন তাকে কিছু না বলেই ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার পর আমরা দেখতে পাই সে ছাদের উপর থেকে তাকে বাই জানাচ্ছিল আর মনে মনে বলছিল, আজ থেকে আমি আমার মন থেকে তোমাকে রিমুভ করে দিলাম জিয়ানসু। আজকের পর থেকে তোমার প্রতি কোনো ফিলিংস রাখবো না। সিন চলে আসে পরদিন সকালে। জিন আর তার বাই মিলে তাদের বাবা মায়ের কাছে যাচ্ছিল। জিন তার মায়ের সাথে দেখা করে আর তার যে একটি কোম্পানিতে জব হয়েছে ওই কোম্পানির নামটি বলে। তার মা বলে, এটা তো আমাদের কোম্পানি, 40% শেয়ার রয়েছে আমাদের, আর তোমার বাবাও চায় তুমি এই কোম্পানিতে জব করো। তখন সে বলে, সত্যি বলছো মা, এই কোম্পানিতে আমাদের 40% শেয়ার রয়েছে? তখন সে বলে, হ্যাঁ, সত্যিই আমাদের 40% শেয়ার রয়েছে, তুমি চিন্তা করে দেখতে পারো, তোমার যদি ভালো মনে হয় তাহলে তুমি জবটি করতে পারো। তারপর তার বাবার সাথে তার দেখা হয়। তার বাবা তাকে অন্য একটি কোম্পানিতে জয়েন করার কথা বলে। একবার তো তার নিজের কোম্পানিতেও জয়েন করার জন্য তাকে উৎসাহ দেয়। কিন্তু এখানে সে বলে যে আমার মা যেখানে আমাকে জয়েন করার কথা বলবে আমি ওই জায়গায় জয়েন করব। তারপর সে তার মায়ের কাছে চলে আসে আর মাকে জিজ্ঞাসাবাদ করে। মা তখন বলে, তোমার যোগ্যতায় জব পেয়েছো, জব হাতছাড়া করার প্রয়োজন নেই। সিন পরিবর্তন হয়, আমাদের লিনকে দেখানো হয়। আজ তাদের অফিসের একটি মিটিং ছিল। মিটিংটি ছিল লি আর জিয়ানসুর মধ্যে। লি জিয়ানসুকে বলে, আচ্ছা আচ্ছা, তুমি যে মেয়েটির জন্য রিকোয়েস্ট করেছিলে সে কি জব জয়েন করেছে? তখন জিয়ানসু বলে, না, সে জব জয়েন করেনি, সে অন্য কোনো কোম্পানিতে জব করতে চায়। তখন তার মন অনেক খারাপ হয়ে যায়। এদিকে আমরা জিনকে দেখতে পাই, সে কোম্পানিতে জয়েন করে ফেলেছিল, কিন্তু এটা হয়তো সে জানতো না। রাতের বেলায় জিন আর তার বান্ধবীরা মিলে কাজ করছিল। হুট করে তাদের নেটওয়ার্কে প্রবলেম হওয়ার কারণে তারা ঠিকঠাকভাবে কাজ করতে পারছিল না। সিদ্ধান্ত নেয় অফিসে গিয়ে কাজ কমপ্লিট করে আসবে। রক সিজার পেপার খেলার মাধ্যমে এখানে জিনের উপর কাজটি পড়ে। তারপর সে ল্যাপটপ নিয়ে অফিসে চলে যায়। অফিসে তার ডাটাগুলো যখন সে ডাউনলোড করছিল তখনই আমরা লিনকে দেখতে পাই যে কিনা অফিসের মধ্যে আসে। অফিসের লাইট জ্বলার কারণে জিন নিচে লুকিয়ে পড়ে। তবে লি তাকে দেখতে পায়। লি তাকে বাহিরে আসার কথা বললে সে তাকে জিজ্ঞাসা করে, এত রাতে তুমি অফিসে কি করছো? তখন সে বলে, আমি এই অফিসেরই মেম্বার, আসলে কিছু ফাইলপত্র ডাউনলোড করার ছিল, যার কারণে আমি এখানে এসেছিলাম। লি তখন তাকে প্রশ্ন করে, তুমি কি আগে আমাকে কখনো দেখোনি? তখন সে নাতে জবাব দেয়। লি বলে, আচ্ছা, তুমি কাজ শেষ করে চলে যাও। সে তার কাজ কমপ্লিট করে এখান থেকে বাসায় ফিরে আসে। পরদিন যখন অফিসে যায় তার কলিগ তাকে জানায়, আজ আমাদের কোম্পানিতে নতুন সিইও আসছেন, ওনার সবকিছু প্রস্তুত হয়ে পড়েছে। তখনই আমরা দেখতে পাই তাদের নতুন সিইও অন্য কেউ না, লি ছিল। লিকে দেখে সে তো অবাক হয়, সাথে জিনও লিকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা ভাবতেই পারেনি তাদের আবার দেখা হবে। কোম্পানিতে আসার পরই সে জানতে পারে জিন নাকি অনেক বড় একটি ভুল করেছে, তাও আবার ফাইন্যান্সিয়াল।
এটা জানার পর সে সবকিছু নিজের উপর নিয়ে নেয় আর বলে সবকিছু সে নিজে হ্যান্ডেল করে নিবে। এটা শুনে জিন বুঝতেই পারে না আসলে সে কেন এটা করছিল। তখন আমরা এই কোম্পানির ম্যানেজারকে দেখতে পাই, যাকে দেখতে একদম শয়তানের মতো মনে হচ্ছিল। এই লোকটাকে দেখে আমার কলেজের টিচারের কথা মনে পড়ে গেল। মানে উনার মতো বাজে লোক হয়তো দুনিয়াতে আর একটিও নেই। লোকটি চলে যায় সিইও এর রুমে আর গিয়ে মিটিং করতে শুরু করে। মিটিং করা শেষ হওয়ার পর সে তাকে খুব বাজেভাবে বকাঝকা করে। বকাঝকা তার যখন শেষ হয়ে যায় তখন সে তাকে বলে, তুমি এখানে আর কখনোই টিকতে পারবে না। যখনই এখানে সিইও চলে আসে আর ওই লোকটিকে এখান থেকে যেতে বলে আর বলে যে এইসব আমি হ্যান্ডেল করে নিব। কিছুক্ষণ পর আমরা লিনকে দেখতে পাই। লিনের কাছে জিন আর অন্য একটি মেয়ে আসে। তখন সে তাকে জানায়, আচ্ছা, ভুল যা হয়েছে তো হয়েছে, এগুলো আমি ম্যানেজ করে নিব। তবে তোমার এখন আর ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে কাজ করতে হবে না। তুমি আমার আন্ডারে কাজ করবে। আমি চাই তুমি আমার আন্ডারে কাজ করো আর আমি দেখতে চাই তুমি কি ভুল করো। তারপর আমরা জিনকে দেখতে পাই যে কিনা তার প্রত্যেকটি জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে নিচ্ছিল, কারণ তার এখন ডিপার্টমেন্ট চেঞ্জ হয়েছে। তার সাথে থাকা বান্ধবীগুলো তাকে বলছিল, চিন্তার কোনো কারণ নেই, মিস্টার লিন অনেক ভালো লোক, তুই উনার সাথে খুব ভালোভাবে কাজ করতে পারবে। তারপর সে চলে যায় আর তার বান্ধবীরা তাকে বিদায় জানায়। এখানে তার অনেক বেশি খারাপ লাগছিল, কারণ সে যেই কাজটি করেনি তার অপবাদ তার উপর পড়েছে। এখন সে নিজেকে কিভাবে নির্দোষ প্রমাণ করবে এটাও একটি বিষয় ছিল। তবে এখানে থাকা তার বান্ধবীরা তাকে জানায় যে মিস্টার লিনই তাকে নির্দোষ প্রমাণ করে দিবে যদি সে নির্দোষ হয়ে থাকে। সিন পরিবর্তন হয়। আমরা তাকে দেখতে পাই সে তার নতুন ডিপার্টমেন্টে চলে গিয়েছিল। এদিকে আমাদের জিফাংকে দেখানো হয় যে কিনা তার স্টোর রুমে চলে যায় আর কিছু ফাইল অর্গানাইজ করতে শুরু করে। এদিকে লিন প্রত্যেকটি তথ্য খুব মনোযোগ দিয়ে দেখছিল, কারণ জিন কি ভুল করেছে বা না করেছে ওইগুলো খোঁজার জন্য। সে বুঝতে পারে কাজগুলো জিন করেনি, তার মানে কেউ তো একজন করেছে। তারপর সে স্টোর রুমের দিকে যেতে শুরু করে। স্টোর রুমের সামনে গিয়ে সে জিনের কিছু আওয়াজ শুনতে পায়। জিন আসলে ফাইল অর্গানাইজ করছিল আর গুনগুনিয়ে গান গাচ্ছিল। সে মনে করে হয়তো পিছনে তার বান্ধবী এসেছে, তাই সে তাকে বলে এই ফাইলগুলো অর্গানাইজ করা শেষ হয়ে গেলেই আমি তোর কাছে আসতাম। তুই এক কাজ কর, কর্নার থেকে ফাইলটি আমাকে দিয়ে দে। পিছন থেকে কোনো রেসপন্স না এলে সে বুঝতে পারে হয়তো অন্য কেউ। পিছন ফিরে তাকিয়ে সে লিনকে দেখতে পায়। লিন তখন তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তোমাকে আজ অনেক খুশি মনে হচ্ছে, কি হয়েছে তোমার? তখন সে বলে, কই না তো। তখন লিন বলে, তোমাকে গান গাইতে শুনলাম। তখন আবার সে বলে, হ্যাঁ, আসলে ফাইল অর্গানাইজ করতে করতে আমি বোর হয়ে যাচ্ছিলাম, নিজেকে কাজে মনোযোগ দেওয়ার জন্যই এইসব করছিলাম। সিন চলে আসে পরদিন সকালে। জিন এসে তার মতো করে কাজ করছিল। তখন সে লিনকে দেখতে পায় একটি ফাইল সে অনেকক্ষণ সময় ধরে পড়ছিল আর সে তখন ওই ফাইলটি তুলে দেখে। ফাইলটি দেখার পর সে বুঝতে পারে যে লিন মূলত কোন বিষয়ে রিসার্চ করছিল। তাই সে প্রত্যেকটি ফাইল সুন্দর করে টেবিলে অর্গানাইজ করে রাখে, যাতে লিন খুশি হয়ে যায়। সে অনেক সুন্দর করেই কাজগুলো কমপ্লিট করে ফেলে। তখনই লিন চলে আসে আর সে লিনকে প্রত্যেকটি বিষয় খুব সুন্দর করে বুঝিয়ে দেয়, কোন ফাইলে কি রয়েছে বা কিভাবে সে অ্যারেঞ্জ করেছে সবকিছু। তখন লিন তাকে বলে, তাহলে তো তুমি অনেক স্মার্ট, তুমি কিভাবে জানলে আমার এই ফাইল প্রয়োজন? তখন জিন বলে যে আমি জেনেছি, কারণ আপনি ওই ফাইলটি ওইদিন পড়েছিলেন, তাই ভাবলাম যে এই ফাইলটি আপনার প্রয়োজন হতে পারে। তারপর সে একটি কঠিন একটি বিষয়ে রিসার্চ করতে বলে জিনকে। জিন তখন অবাক হয়ে যায় সে কিভাবে এটা কমপ্লিট করবে। যেহেতু তার বস তাকে কমপ্লিট করার কথা বলেছে তাই সে ওকে বলে দেয়। সিন চলে আসে হোস্টেলে। হোস্টেলে আসার পর তার বান্ধবীদের সাথে সে এই বিষয়গুলো শেয়ার করে আর অনেকক্ষণ যাবৎ সে কাজ করতে শুরু করে। ৩-৪ রাত মিলিয়ে সে সবকিছু কমপ্লিট করে ফেলে আর লিনের কাজে নিয়ে আসে। যখন লিন বিষয়গুলো জানতে পারে আর প্রত্যেকটি বিষয়ে তার এক্সপ্লেইন শুনে, তখন সে বুঝতে পারে যে আসলে সে কতটা কাজে দক্ষ বা সে কতটা মনোযোগী। তারপর সে জিনকে জিজ্ঞাসা করে, তোমার ছুটি কেন চাই? তখন জিন একটু অসুস্থ হওয়ার অভিনয় করতে শুরু করে। এখানে লিন যেহেতু আগে ডক্টর ছিল তাই বলে, আমার সামনে নাটক করে লাভ হবে না, কারণ আমি এক্স ডক্টর ছিলাম। অতীতে যেহেতু আমি ডক্টর ছিলাম তাই আমি মানুষের ফেস দেখেই বুঝতে পারি কি হয়েছে আর না হয়েছে। তখন জিন বলে, তার মানে সত্যিই আপনি ডক্টর ছিলেন?
আচ্ছা, আপনি যেহেতু আগে ডক্টর ছিলেন, তাহলে ওই পেশা ছেড়ে আপনি এই পেশায় কেন এলেন? বিজনেস থেকে তো ডক্টরই অনেক ভালো ছিলেন, তাই না? ওই জায়গায় তো আপনার অনেক সুবিধা ছিল। তখন সে তার কথার কোনো আনসার দিতে পারে না। আর তার অনেক রাগ হতে শুরু করে। তাই সে ল্যাপটপের দিকে তাকায়। আর তাকে এখান থেকে চলে যেতে বলে, বলে তোমাকে ছুটি দেওয়া যাবে না। সিন পরিবর্তন হয়। আমরা তাকে বসে থাকতে দেখি লিনের জন্য। লিন যখন বাহিরে আসে তখন জিন তাকে বলে যে আপনার সাথে আমার কিছু কথা ছিল। লিন তাকে বলে কি বলতে চাও? তখন জিন বলে যে কেবিনে গিয়ে বললে ভালো হয়। লিন তখন তার কেবিনের দিকে যেতে শুরু করে। কেবিনে যাওয়ার পর সে দরজা খোলা রাখে যাতে জিন আসতে পারে। জিন আসার পর সে তাকে দরজা লাগাতে বলে। জিন দরজা লাগায়। তখন আমরা লিনকে দেখতে পাই যে কিনা তার কোট খুলে কফি খেতে শুরু করে। জিন তার দিকে পেছন দিকে তাকিয়ে থাকে, কারণ সে দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। আসলে ভাই সে দেখতে সত্যিই অনেক সুন্দর। আচ্ছা, বাদ দিন। তারপর সে তাকে বলে কি বলতে চাও বলে ফেলো। তখন জিন তাকে বলে আচ্ছা আপনি ডক্টরি পেশা ছেড়ে এই পেশায় কেন এলেন? তখন সে অন্য একজন ম্যানেজারকে কল করে তার অফিসে আসতে বলে। অফিসে আসলে তাকে কিছু কাজ বুঝিয়ে দেয় আর বলে যে জিন যাতে এই কাজগুলো কমপ্লিট করে রাখে। সে তাকে আসলে এই বিষয়ে কোনো পাত্তা দিল না। যার কারণে জিনের মন অনেক খারাপ হয়। সে তার ছোট ভাইকে কল করে বিষয়গুলো জানায়। বলে আমার লাইফে যত সুন্দর ছেলেরা আসে এরাই আমাকে প্যারা দিতে থাকে। তখন তার ভাই মুচকি হাসে। এদিকে আমাদের ব্যাংকের সিন দেখানো হয়। জাংজুংকে তার বস বলে যে তোমাকে সিনিয়ন কোম্পানিতে যেতে হবে। তখন সে বলে আচ্ছা আমি চলে যাব। কিছুক্ষণ পর সে ওই কোম্পানিতে পৌঁছে যায়। এদিকে আমরা জিনকে দেখতে পাই যে কিনা তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। তখন একজন বলে অনেক হ্যান্ডসাম একজন ছেলে এসেছে ব্যাংক থেকে। ব্যাংকের কথা শুনে তার মনে পড়ে যায় জাংজুর কথা। সে বলে, "আচ্ছা ওই ছেলেটির নাম জাংজু কিনা এটা একটু তোমরা আমাকে জানাতে পারবে? যদি জানাতে পারো তাহলে অনেক উপকার হতো।" তার একটি বান্ধবী কল করে ওই ডিপার্টমেন্ট থেকে জানতে পারে হ্যাঁ, ছেলেটির নাম জাংজু। তারপর সে এখানে ১ মিনিটও আর অপেক্ষা করে না, জাংজুর সাথে কথা বলার জন্য চলে যায়। বাহির পর্যন্ত দৌড়ে সে চলে যায়। কিন্তু জাংজু তাকে দেখেও তাকে ইগনোর করে এখান থেকে চলে যায়। এটা দেখে তার অনেক খারাপ লাগে। যখন সে পিছন ফিরে তাকায় তখন সে এখানে লিন আর তার পুরো টিমকে দেখতে পায়। এটা দেখে তো সে অবাক হয়ে যায়। লিন তখন তাকে জিজ্ঞাসা করে, "তুমি তোমার কাজের জায়গা ছেড়ে এখানে কি করছো?" তখন সে তাকে বলে, "এখানে সে একটি প্রয়োজনে এসেছিল, এখন আবার চলে যাচ্ছে।" লিন তখন তাকে বলে, "এটা তোমার একদমই উচিত হয়নি। কাজের সময় কাজ করা উচিত। কাজের জায়গা ছেড়ে অন্য কোথাও যাওয়া উচিত নয়।" তারপর সে তাকে অন্য একটি জায়গায় ট্রান্সফার করে দেয়। তখন সে বলে, "ওই জায়গায় আমি কাজ কিভাবে করব? এখানে তো অনেক ভারী কাজ।" লিন বলে, "এটাই তোমার শাস্তি। তোমাকে কাজ করতেই হবে। আর যদি না করো তাহলে জব ছেড়ে দাও।" তারপর সে হাসিমুখে বলে, "না, আমি কাজ করে নিব।" পরদিন সে ওই কাজের জায়গায় চলে যায়। অনেক ভারী জিনিসপত্র ওঠানোর কারণে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে প্রতিদিন কোনো না কোনোভাবে ব্যথা পেতে শুরু করে। হোস্টেলে যাওয়ার পর সে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে থাকে। তখন তার বান্ধবীরা জানায় তারা নাকি ট্রিপে যাবে। তারপর সে বলে, "একা বাসায় থেকে আমি কি করব? আমাকেও তোদের সাথে নিয়ে যা।" তিনজনই পরদিন পার্কিং এরিয়াতে অপেক্ষা করছিল ট্যাক্সির জন্য। কিন্তু কোনোভাবেই কোনো ট্যাক্সি আসে না। তখনই এখানে লিন তার গাড়ি নিয়ে পৌঁছে যায়। তাদেরকে জিজ্ঞাসা করা হয়, "তোমরা এখানে কি করছো?" তখন তারা সবকিছু খুলে বললে লিন তাদেরকে লিফট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তার ২ বান্ধবী পিছনে বসে আর জিনকে ইশারা করে সামনে বসার জন্য। জিন সামনে কিভাবে বসবে? তার অনেক খারাপ লাগে। তারপরও সে সামনে বসে যায়। তার বান্ধবীরা লক্ষ্য করে জিন ঘুমিয়ে পড়েছে। তখন সে লিনকে বলে যে আজকাল জিন অনেক বেশি কাজ করছে। আর অনেক ভারী জিনিস উঠানোর কারণে তার মাথায় অনেক ব্যথা পেয়েছে। তাছাড়াও তার হাতে পায়ে প্রতিদিন কোনো না কোনো ব্যথা লাগেই আসতো। এইভাবেই তার কাজ চলছে। তারপর সে তার ব্যথাগুলো লক্ষ্য করে। যখন তারা একটি জায়গায় পৌঁছে যায় তখন তার বান্ধবীরা তাকে ডেকে ওঠায়। জিন ওঠার সাথে সাথেই গাড়ি থেকে বেরিয়ে পড়ে লিনের সাথে কোনো কথা না বলে। লিন তারপর তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর আবার সে এখান থেকে চলে যায়। এদিকে তারা প্রত্যেক বান্ধবী মিলে সময়গুলো এনজয় করে।